৭২-এর সংবিধানের নিন্দুক বেশি, প্রেমিক কম। সবাই শুধু এটাকে এক বাক্যে শুধু ফুডিয়ে উড়িয়ে দিতে চায়, ইভেন অনেকে এটাকে ডাস্টবিনেও ফেলে দিতে চায়। কিন্তু কোনো কিছু ডাস্টবিনে ছুঁড়ে ফেলার আগে আমাদের খুব সিরিয়াসলি দেখতে হবে যে ৭২-এ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত রাষ্ট্রে যে দলিল গঠিত হয়েছিল সেটা নিছক একটা দলীয় দলিল ছিল কিনা। আধুনিক সংবিধানে কিন্তু জনগণের অধিকারের গ্যারান্টিড বা নিশ্চিত অধিকারের স্বীকৃতি থাকে, জনগণের অধিকারের নিশ্চিত স্বীকৃতি আছে, এরকম আধুনিক সংবিধান হলো আমেরিকান সংবিধান। আজকে আমরা আবুল মনসুর আহমদের সংবিধান চিন্তার আলোকে জুলাই অভ্যুত্থানকে আমরা মূল্যায়ন করব। জুলাই অভ্যুত্থানের মূল্যায়ন মানেই আসলে এই জুলাই অভ্যুত্থানের স্পিরিট বা এর যে আকুতি, এর যে বক্তব্য, এর যে ভবিষ্যতে যে রূপরেখা, এটার সঙ্গে আমাদের অতীতের ঐতিহ্যবাহী চিন্তার সম্পর্ক কি। আপনারা জানেন আবুল মনসুর আহমদ মারা গেছেন আজ থেকে প্রায় 40 বছর আগে, 45 বছর আগে। তাহলে কিন্তু তিনি সক্রিয় ছিলেন বলা যায় 1920 সাল থেকে 1980 সাল পর্যন্ত চিন্তার দিক দিয়ে রাজনৈতিকভাবে। তো এরকম একজন অতীতের একজন চিন্তকের সঙ্গে, একজন রাষ্ট্রচিন্তকের সঙ্গে আবুল মনসুর আহমেদের রাষ্ট্রচিন্তা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি তিনি সাহিত্যিক হিসেবে সবচেয়ে বেশি সেলিব্রেটেড। কারণ সাহিত্য সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছে, সবচেয়ে বেশি মানুষ এটা সংস্পর্শে আসে। এই জন্য আবুল মনসুর আহমেদের রাজনৈতিক পরিচয় বা তার রাষ্ট্রচিন্তক হিসেবে তার পরিচয় হচ্ছে, তার সাহিত্যের পরিচয় বেশি বা সাহিত্যিক হিসেবে তার পরিচয় বেশি। কিন্তু আমার কাছে মনে হয় আবুল মনসুর আহমেদের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বড় কন্ট্রিবিউশন হলো একজন পলিটিক্যাল থিঙ্কার হিসেবে। এবং তিনি যে সময় থেকে লেখালেখি করে গিয়েছেন, বাংলাদেশ রাষ্ট্রের যে জাতিসত্তার যে এমব্রায়োনিক স্টেজ, যে একদম ভ্রূণ অবস্থা ছিল আমাদের জাতিসত্তা, সেই ভ্রূণ অবস্থা থেকে আমরা কিভাবে ধীরে ধীরে নিজেদের আত্মপরিচয় সম্বন্ধে নিজেরা আলাদা হলাম। আপনারা জানেন 1947 সালে ভারত এবং পাকিস্তান দুটো দেশ হিসেবে ভাগ হয়েছে। এর আগে তো এটা অখণ্ড ভারত ছিল। তো অখণ্ড ভারতে একটা দৈশিক বা দেশ ভিত্তিক একটা পরিচয়, আমরা সবাই তো একটা দেশের মানুষ ছিলাম। কিন্তু সেই একটা দেশের মানুষ হওয়া সত্ত্বেও পরে পাকিস্তান হলো এবং পাকিস্তান ভেঙে যে আমরা বাংলাদেশ বানাবো জাতি হিসেবে, আমরা এই জনগোষ্ঠী যে একটা আলাদা জাতি, এর যে আলাদত্ব বা এর যে সেপারেট যে ফিলিং, এই সময়টা যখন তৈরি হচ্ছে, এই পরিচয় নির্মাণ, আলাদা পরিচয় নির্মাণ, আমরা যে আলাদা একটা জাতি, এই পরিচয় নির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, সবচেয়ে ফরমেটিভ ফেজ যেটা বলে, সেই ফেজে আবুল মনসুর আহমেদের চিন্তা, সাহিত্য, লেখালেখি এবং কাজ। এই জন্যই আজকে আমরা আবুল মনসুর আহমদকে কেন্দ্র করে আলোচনাটা করব আমাদের সাংবিধানিক ঐতিহ্য বা আমাদের কনস্টিটিউশনাল হেরিটেজকে বোঝার জন্য। আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে ফেসিবাদের বিদায় করেছি, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে কর্তৃত্ববাদের যে অবসান ঘটিয়েছি, এই ফেসিবাদ এবং কর্তৃত্ববাদের বিপরীতে যে জিনিস আমরা আশা করি বা যে উদ্দেশ্যে আমরা সংগ্রাম করেছি সেটা হলো গণতন্ত্র, স্বাধীনতা, জবাবদিহিতা। তো গণতন্ত্র, স্বাধীনতা এবং জবাবদিহিতা, এই জিনিসগুলো যখন আমরা মুখে বলি তখন এক ধরনের শোনায়, কিন্তু এটা যখন আমরা বাস্তবে কোথাও প্রয়োগের কথা বলবো তখন এটা একটা ফ্রেমওয়ার্ককে বোঝায়। এবং গণতন্ত্র, জবাবদিহিতা বা স্বাধীনতা, এই ফ্রেমওয়ার্কের নাম হলো যে কনস্টিটিউশন বা সংবিধান। ফলে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে ফেসিবাদকে বিদায় করেছি, এই বিদায়ের কাজই কিন্তু শেষ কাজ না। আমাদের নতুন বাংলাদেশকে নির্মাণ করার জন্য, একে আরো শক্ত ভিত্তির উপরে স্থাপন করার জন্য আমাদের যে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক আছে, সেই ফ্রেমওয়ার্কটাকে আরেকটু রিফাইন করতে হবে, পরিশোধন করতে হবে। কোনো কিছু রিফাইন করা বা পরিশোধন করার মধ্যে কিন্তু কোনো লজ্জা নেই এবং অতীতের কোনো গ্লানি নেই। কারণ আমরা জানি সমাজ চলমান, ইতিহাস ধাবমান। যখন মানব সভ্যতা এগুতে থাকে, সমাজও এগুতে থাকে এবং সমাজের সাথে অনেক নতুন নতুন এলিমেন্ট যুক্ত হয়, নতুন আকাঙ্ক্ষা যুক্ত হয়, নতুন আকুতি যুক্ত হয়। সেগুলো মিলে নতুন সময়ের প্রেক্ষিতে নিজেদের শাসন ব্যবস্থাকে নতুনভাবে সাজিয়ে নেওয়ার মধ্যে কোনো ত্রুটি নেই। কিন্তু আমরা যখন নতুন কিছু করতে যাইব, সেই নতুন কিছু করার সঙ্গে আমাদের অতীতের যোগসূত্র কোথায়, কারা আমাদের অতীতকে নির্মাণ করেছেন, আজকে আমরা যেরকম সেরকম হওয়ার পেছনে কাদের অবদান সবচেয়ে বেশি, তাদের চিন্তার সঙ্গে আমাদের খুবই ঘনিষ্ঠ আলোচনা এবং পরিচয় থাকতে হবে। এই জন্যই আজকে আমরা যখন জুলাই অভ্যুত্থানের প্রেক্ষিতে সাংবিধানিক সংস্কার নিয়ে আলোচনা করছি বা করব, সেখানে আবুল মনসুর আহমদকে আমি প্রাসঙ্গিক কারণেই একটা সেন্ট্রাল ক্যারেক্টার হিসেবে আমি আজকে আলোচনা করব এবং সরাসরি আমি দেখাতে সক্ষম হব। এবং আপনারা অনেকেই যারা বোদ্ধা মানুষ আছেন, অনেক পড়াশোনা করেন, তারা অবহিত আছেন যে বাংলাদেশের কনস্টিটিউশনাল জার্নির সঙ্গে আবুল মনসুর আহমদের পলিটিক্যাল থিঙ্কিংকে খুবই ঘনিষ্ঠ একটা
সম্পর্কযুক্ত পাঠ বা একটা রিডিং দেওয়া সম্ভব। আবুল মনসুর আহমদ যে শতকে জন্ম নিয়েছেন 1898-1899 সালের দিকে, একদম একটা শতাব্দীর শেষ আর একটা শতাব্দীর শুরু হবে, ঠিক এই সময়ের সঙ্গে আমাদের রাজনৈতিক বিবর্তনের বা কনস্টিটিউশনাল বিবর্তনের কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা যোগসূত্র আছে। আমি আপনাদেরকে ডেটগুলো বলি। 1859 সালে, 1860 সালের দিকে, তার মানে সিপাহী বিদ্রোহের 2 বছর বা 3 বছর পরে, তখন এই উপমহাদেশে প্রথম স্থানীয় নির্বাচনে মানুষদেরকে মানে ভোট দেওয়ার অধিকার দেওয়া হলো, অংশগ্রহণ করার অধিকার হলো, সেটা খুবই লিমিটেড, খুবই মানে সীমিত, কিন্তু জাতীয় পর্যায়ে না। আমাদের কিন্তু ভোটাধিকার ছিল না, কলোনিয়াল যে সময়, সেই সময় কিন্তু আমাদের ভোটাধিকার ছিল না। 1891 সালে, তার মানে 1860 থেকে আরো 30 বছর পরে আরেকটু সীমিতভাবে ভোটাধিকার দেওয়া হলো। সেটা হলো জাতীয় নির্বাচনে বা সরকার গঠনে সীমিত পর্যায়ে ভোটাধিকার 1891 সালে দেওয়া হলো। কিন্তু ওই সব ভোটাধিকারের অর্থ ছিল না যে আমরা এখন যেভাবে ভোট দিতে যাই জাতীয় নির্বাচনে সেভাবে আমরা ভোট দিতে পারবো না। ওইখানে লোকাল বা স্থানীয় কিছু মানে কয়েকজন ব্যক্তিকে, তো আবার খুবই সামাজিকভাবে প্রতিষ্ঠিত এবং বড় লোক বা ধনী মানুষেরা শাসন কার্যের অংশগ্রহণে বা সরকারে 1-2টা আসন পাবে, এই অর্থে ভোটাধিকার প্রদান করা হয়েছে। তার মানে খুবই সীমিত ভোটাধিকার ছিল, নাগরিক হিসেবে আমাদের কিন্তু স্বীকৃতি ছিল না। ঠিক এই শতকেরই শেষের দিকে আবুল মনসুর আহমেদের জন্ম। আবুল মনসুর আহমেদ পড়াশোনা করেছেন, তারপরে কলকাতায় গিয়েছেন, এবং কলকাতায় যে তিনি স্থায়ীভাবে বসবাস করে যখন রাজনৈতিকভাবে সম্পৃক্ত হওয়া শুরু করলেন, ওই সালটা হলো 1923 সাল। তো 1923 সাল আমাদের এই উপমহাদেশের রাজনৈতিক বিবর্তনের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা সময়, কারণ ওই সালেই বা ওই বছরে কিন্তু বেঙ্গল প্যাক্ট নামে সিআর দাস বা চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে একটা রাজনৈতিক বা একটা সাংবিধানিক দলিল, একটা শাসনতান্ত্রিক দলিল প্রণয়ন করা হয়েছিল। এবং বেঙ্গল প্যাক্টের বিষয়বস্তু, আচ্ছা অনেকেই কিন্তু দাঁড়িয়ে থাকতে হচ্ছে, দেখে খুবই খুবই খারাপ লাগছে। আপনাদেরকে মেহমানকে দাওয়াত দিয়ে এনে দাঁড় করিয়ে রাখার চেয়ে বড় মানে খারাপ কাজ আর হয় না। এই সব দোষ ইমরানের। ইমরান আপনাদেরকে দাওয়াত দিয়েছে কিন্তু আপনাদেরকে বসার ব্যবস্থা করতে পারেনি। সেই জন্য আপনাদের কাছে করজোরে ক্ষমা প্রার্থনা করি। আচ্ছা এই ব্যাগগুলো কি এখানে রাখতেই হবে? এটা খালি করা যাবে না? আচ্ছা এদিকে আজিম স্যার আছে, আজিম স্যার একটু এদিকে চলে আসবেন। এদিকে কোনা একটু জায়গা আছে, প্লিজ এখানে চলে আসেন। একটু ব্যাগগুলো একটু সরে ওনাকে বসার ব্যবস্থা। আচ্ছা, আর শিক্ষার্থী ভাইয়ারা যারা আছে, বোনরা যারা আছে, যারা এই বিপ্লব করেছে, যাদের কাছে আমরা এই বিপ্লবের জন্য ঋণী, আপনারা যদি একটু কষ্ট করে সামনে ডায়াসের যে খালি জায়গাটা আছে এখানে একটু বসে পড়তে পারেন। এখানে ফ্যান আছে এবং এয়ার ব্যবস্থা আছে, ঠান্ডা ব্যবস্থা আছে, আপনারা বসে আরাম পাবেন। প্লিজ একদম দাঁড়িয়ে থাকলে অনেকক্ষণ কষ্ট হবে, তো এখানে প্লিজ ফিল ফ্রি টু ইউজ দিস এমটি স্পেসেস। এটা একটু এ করে, হ্যাঁ অনেকে অলরেডি মানে রোতে বসেছেন, এটা ভালো হয়েছে। তো আমি যেটা বলছিলাম যে 1923 সাল আমাদের এই উপমহাদেশের সাংবিধানিক বিবর্তনের বা শাসনতান্ত্রিক বিবর্তনের একটা খুবই গুরুত্বপূর্ণ সময়। আমি যখন শাসনতন্ত্র শব্দটা বলবো বা সংবিধান শব্দটা বলবো, এর সঙ্গে আমি আপনাদেরকে একটু পার্থক্যটা বলে রাখি। আমি দুটো জিনিস একই অর্থে ব্যবহার করব না। 1972 সালের আগ পর্যন্ত জি জি আপনার সামনে চলে আসেন, একটু সামনে চলে আসেন প্লিজ। এই খালি জায়গাটা একটু ব্যবহার করুন প্লিজ। খুবই দুঃখিত যারা বিপ্লব করলো, যাদের কাছে আমরা সবচেয়ে ঋণী, তাদেরকে বসতে দিতে পারছি না, প্লিজ। থ্যাংক ইউ। আপনারা যদি মন চায় এদিকে এসে বসতে পারবেন, হ্যাঁ নিচে একটু বসে শুনলে ভালো লাগবে। থ্যাংক ইউ, এক্সেলেন্ট। তো যেটা বলছিলাম, আমি শাসনতন্ত্র শব্দটা যখন বলবো আর সংবিধান শব্দটা যখন বলবো, দুইটাকে আমি আলাদা অর্থে ব্যবহার করব। কারণ সংবিধান শব্দটা আমরা কনস্টিটিউশন অর্থে 1972 সাল থেকে ব্যবহার করা শুরু করেছি। ফলে সংবিধান বলতে আমি 72-এর পরে যে আমাদের শাসনতান্ত্রিক কাঠামো, আমি সেটাকে মিন করব। আর শাসনতন্ত্র বললে, শুধু শাসনতন্ত্র বললে বুঝতে হবে 1972 সালের আগে পাকিস্তান আমল এবং ব্রিটিশ আমলে যেসব ডকুমেন্ট হয়েছে সেগুলোকে আমরা শাসনতন্ত্র বলছি। শাসনতন্ত্র বা গঠনতন্ত্র একই কথা। যে কোনো সংগঠন পরিচালনার জন্য একটা ম্যানুয়াল দরকার হয় বা একটা কেন্দ্রীয় দলিলের প্রয়োজন হয়, যে ওই সংগঠনটা কিভাবে পরিচালিত হবে। তো ওইরকম একটা ম্যানুয়াল বা গঠন
শাসনতন্ত্র একটা দেশ পরিচালনার জন্যও দরকার হয়। ব্রিটিশ আমলে এগুলোকে রেগুলেশন বলা হতো ইংরেজিতে। পরবর্তীতে কিছু ইন্ডিয়ান অ্যাক্ট করা হয়েছে, যেটা সর্বশেষ অ্যাক্টটার নাম হলো 1935 সালের ইন্ডিয়ান অ্যাক্ট 1935। এগুলোকেই তখন শাসনতন্ত্র বলা হতো। বাংলায় শাসন শব্দটা কিন্তু অনেক পুরনো। চর্যাপদেও শাসন শব্দের উল্লেখ আছে। চর্যাপদে, যেটা 7ম বা 8ম শতকে লিখিত আমাদের বাঙালি কবিদের দ্বারা, চর্যাপদে শাসন শব্দের উল্লেখ থাকার অর্থ হলো এই জনগোষ্ঠীর একটা সংঘবদ্ধ রাজনৈতিক জীবনযাপন বা একটা পলিটিক্যাল লাইফ লিডিং এর এক্সাম্পল কিন্তু বহু পুরনো। আমরা কিন্তু হঠাৎ করে কোনো জনগোষ্ঠী হয়ে ওঠা কোনো জনগোষ্ঠী না। আমাদের শাসনতান্ত্রিক বা আমাদের রাজনৈতিক ঐতিহ্য অনেক লম্বা একটা ঐতিহ্য আছে, এবং এই শাসন শব্দের চর্যাপদে ব্যবহারের মধ্য দিয়ে এটা বোঝা যায়। সংবিধান শাসনতন্ত্র অর্থে মূলত 1909 সালের পরে ব্যবহার শুরু হয়েছে। এর আগে ঠিক শাসনতন্ত্র শব্দটা বাংলায় ব্যবহার করা হতো না। এবং ইন্টারেস্টিং, আমি খোঁজ নিয়ে দেখলাম রবীন্দ্রনাথের লেখায় 1908 সালে শাসনতন্ত্র শব্দটার ব্যবহার পাওয়া যায়। আপনারা যদি গোলাম মুর্শিদের সম্পাদনায় বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত বাংলা ভাষার বিবর্তনমূলক অভিধান যদি আপনারা দেখেন, আপনারা দেখতে পারবেন সেখানে এই শব্দগুলোর অরিজিনাল ইউজের ইন্ডিকেশন আছে। তো শাসনতন্ত্রের মধ্য দিয়ে আমাদের যে রাষ্ট্র পরিচালিত হয়েছে এটা 1972 সাল পর্যন্ত, 72 সালের আগ পর্যন্ত। 1972 সালের পরে আমরা সংবিধান বলছি, বাট কথা একই, কনস্টিটিউশনের বাংলায় আমরা করছি, কিন্তু অর্থ ভিন্ন। যখন শুধু আমরা শাসনতন্ত্র বলি তখন বুঝতে হবে এটা শুধুই রাষ্ট্র কিভাবে চলবে এর কিছু নির্দিষ্ট নীতিমালা বা নির্দেশ। জনগণের মৌলিক অধিকারের আলাদা কোনো স্বীকৃতি শাসনতন্ত্রে ছিল না। আমরা যখন সংবিধান বলবো, যেটা আধুনিক সংবিধান, আধুনিক সংবিধানে কিন্তু জনগণের অধিকারের গ্যারান্টিড বা নিশ্চিত অধিকারের স্বীকৃতি থাকে। এটা হলো আধুনিক সংবিধান। জনগণের অধিকারের নিশ্চিত স্বীকৃতি আছে এরকম আধুনিক সংবিধান হলো আমেরিকান সংবিধান, যেটা 1787 সালে যেটা অ্যাডপ্ট করা হয়, যেটা চালু হয়েছে 1789 সালে। এবং সারা পৃথিবীতে আধুনিক সংবিধানগুলোর মধ্যে এখনো পর্যন্ত টিকে আছে, মানে গরিমার সাথে, নিজস্ব মাহাত্ম্যের সাথে টিকে আছে এরকম সংবিধান হলো আমেরিকান সংবিধান। সংবিধানের যে জার্নি বা বিবর্তন, এটা সারা পৃথিবীর ইতিহাসে এত সহজ বিবর্তন না, কারণ সংবিধান বানানো বরং সহজ, সংবিধান টিকিয়ে রাখা কঠিন। আপনারা জানেন ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লবের সময় থেকে এখনো পর্যন্ত সারা পৃথিবীতে যত সংবিধান গ্রহণ করা হয়েছে, যত সংবিধান রচিত হয়েছে, এবং সংবিধান বাই দ্য ওয়ে একটা মডার্ন ফেনোমেনা। মধ্যযুগে সংবিধানের দরকার ছিল না, কারণ রাজা যা বলতো সেটাই আইন, রাজার নির্দেশেই আইন। প্রাচীন যুগে সংবিধানের প্রয়োজন ছিল না, কারণ মানুষের অধিকারের কোনো প্রশ্ন ওঠে না, রাজা যেটা বলবে সেটাই আইন এবং সেটাই সংবিধান। সংবিধান কিন্তু আধুনিক ধারণা, ইটস এ মডার্ন কনসেপ্ট। এবং মডার্ন কনসেপ্টের মধ্যে 1789 সালে যে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে যে মানুষের অধিকারের যে নবজাগরণ শুরু হয়েছে, সেই নবজাগরণের কারণে কিন্তু সারা পৃথিবীতে সংবিধান গ্রহণের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রেন্ড বা একটা ধারা তৈরি হয়েছে। এবং এরপর থেকে যত দেশ স্বাধীন হয়েছে তারা লিখিত সংবিধান গ্রহণ করেছে। 3টা দেশ ছাড়া এখনো পর্যন্ত বলা হয়, ইউকে, ইসরায়েল এবং নিউজিল্যান্ডের একদম ওইভাবে আমাদের যেমন একটা দলিল অর্থের সংবিধান, যেমন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন আমাদের সংবিধান খুবই ছোট সাইজে, ঠিক এইরকম ভাবে তাদের একটা বইয়ে সংবিধান লেখা না, বা ডিফারেন্ট আইনে তাদের সাংবিধানিক নিয়মগুলো বলা আছে। কিন্তু এই 3টা দেশ ছাড়া পৃথিবীর প্রায় সকল দেশেরই কিন্তু লিখিত সংবিধান আছে। এবং লিখিত সংবিধান থাকার এই যে ইন্সপাইরেশন, এই যে অভিজ্ঞতা, এবং এই যে এক ধরনের ছাঁচ বা একটা স্ট্রাকচার, এটা কিন্তু এসেছে এই ফ্রেঞ্চ রেভলিউশন থেকে। এবং ফ্রেঞ্চ রেভলিউশন থেকে এখনো পর্যন্ত 2016 সাল পর্যন্ত যত সংবিধান গৃহীত হয়েছে, গড়ে কোনো সংবিধানের বয়সই 9 বছর বা 10 বছর পার হয় না। এর আগেই সংবিধান হয় বাতিল করে দেওয়া হয়, অথবা রাজনৈতিক বিভিন্ন ধরনের গোলযোগের মধ্য দিয়ে সংবিধানকে অচল করে দেওয়া হয়। সেই হিসাবে বাংলাদেশের সংবিধান 4 নভেম্বর 1972 সালে গৃহীত হয়ে 16 ডিসেম্বর 1972 সালে চালু হয়ে এখনো পর্যন্ত 53 বছর ধরে যে বাংলাদেশের সংবিধান টিকে আছে, এটা কি বাংলাদেশের সংবিধানের কৃতিত্ব নাকি দুর্বলতা? যেখানে সারা পৃথিবীতে গড় আয়ু হলো, সংবিধানের গড় আয়ু হলো 11 বছরের কম, সেখানে বাংলাদেশের সংবিধান 53 বছর ধরে টিকে আছে। সেই জন্য আমরা সংবিধানের জন্য এটা করতালি দিই। আজকে যেহেতু প্রবন্ধ পাঠের বিষয় আছে, আমি একটু ফর্মালি আপনাদেরকে বলে রাখি, আবুল মনসুর আহমদকে আজকে আমাদের আলোচনায় একজন খুঁটি বা কেন্দ্রীয় চরিত্র হিসেবে আমি গ্রহণ করেছি। আবুল মনসুর আহমদ আমাদের রাজনৈতিক ইতিহাসের এক ক্রিটিক্যাল জায়গায়
দাঁড়িয়ে আছেন। তার জীবনের অভিজ্ঞতার লেন্সের ভেতর দিয়ে তাকালে প্রায় 1 শতাব্দীর রাজনৈতিক এই জনগোষ্ঠীর, আমাদের বাংলাদেশের 1 শতাব্দীর রাজনৈতিক বিবর্তন রেখাটি খুব স্পষ্টভাবে আমাদের চোখে পড়ে। তাই আমি মনে করি আবুল মনসুর আহমদকে কেন্দ্রে রেখে এই অঞ্চলের রাজনৈতিক বিবর্তনের ইতিহাস পাঠ করলে মোট 4টি যুগের সংবিধানের বিবর্তনকে আমরা বুঝতে সক্ষম হব। সেই 4টি যুগ হলো বেঙ্গল প্যাক্ট পূর্ব সময়, এই উপমহাদেশের বেঙ্গল প্যাক্ট 1923 সালে যেটা হয়েছিল, এর পরবর্তী সময় পাকিস্তান আমলে আমাদের সাংবিধানিক যে স্ট্রাগল এবং বিবর্তন, এবং বাংলাদেশ আমলে আমাদের যে সাংবিধানিক স্ট্রাগল বা বিবর্তন, এই প্রত্যেকটা 4টা ক্ষেত্রেই আবুল মনসুর আহমেদের নিজস্ব কন্ট্রিবিউশন এবং অংশগ্রহণ ছিল। ফলে এরকম একজন ক্যারেক্টারকে নিয়ে বাংলাদেশের কনস্টিটিউশনাল হেরিটেজ বা সাংবিধানিক ঐতিহ্য কি, আমাদের শাসনতান্ত্রিক আইডিয়াল বা আদর্শ কি, সেগুলো নিয়ে আলোচনা করার খুবই গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিকতা আছে বলে আমি মনে করি। এর মধ্যে প্রথম পর্বে তিনি ছিলেন, আবুল মনসুর আহমেদ ছিলেন রাজনৈতিক কর্মী ও সমর্থক। দ্বিতীয় পর্বে তিনি ছিলেন রাজনৈতিক অ্যাক্টিভিস্ট ও প্রভাবক। তৃতীয় পর্বে তিনি ছিলেন ওই সময়ের বেঙ্গলের রাজনীতির অন্যতম নির্মাতা বা কারিগর। চিফ মিনিস্টার শেরে বাংলা ফজলুল হক, আবুল মনসুর আহমদ এবং আরো অসংখ্য নাম, যাদের সময়ের অভাবে নাম বলা যাবে না, তারা কিন্তু 1930-এর দশক, 1940-এর দশক এবং 1950-এর দশক, এই 30 বছর কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নির্মাণে খুবই প্রত্যক্ষ এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একজন ব্যক্তির এক জীবনে একটি জনগোষ্ঠীর জাতীয় আকাঙ্ক্ষার রূপান্তরের এতগুলো পর্বে প্রত্যক্ষ অংশগ্রহণ ও অবদান রাখা খুবই বিরল ঘটনা। বাংলাদেশ অঞ্চলের রাজনৈতিক পাঠ দেওয়ার জন্য তাই আবুল মনসুর আহমদ এক অনন্য কেন্দ্রীয় চরিত্র। তার সমসাময়িক আরো অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, যাকে নিয়েও কিন্তু আমাদের সাংবিধানিক বিবর্তনের এরকম পাঠ দেওয়া সম্ভব। যেমন আজকে আমি আবুল মনসুর আহমদকে নিয়ে আমাদের কনস্টিটিউশনাল বিবর্তনে যে আমি লেকচার দিচ্ছি, আমি একই রকম লেকচার দিতে পারবো যদি কামরুদ্দিন আহমদের রাজনৈতিক বা পলিটিক্যাল থিঙ্কিং নিয়ে যদি লেকচার দিই। ফলে আমাদের কিন্তু আরো অনেক ব্যক্তিত্ব আছে যারা আমাদের সাংবিধানিক চিন্তা এবং বিবর্তনকে সমৃদ্ধ করেছেন। আবুল মনসুর আহমদ যখন যৌবনে পদার্পণ করেছিলেন তখন 1916 সালে লখনৌ চুক্তি সম্পাদিত হয়। 1916 সালে লখনৌ চুক্তি খুব গুরুত্বপূর্ণ, বিকজ ওই চুক্তিটা কংগ্রেস এবং মুসলিম লীগ সম্মিলিতভাবে গ্রহণ করেছিল। এবং 1923 সাল পর্যন্ত এই উপমহাদেশে, আপনারা জানেন 1885 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠা, 1923 সাল পর্যন্ত এই দুইটা দল বা অন্যান্য অপরাপর দল একই সঙ্গে যৌথ কাজ করত। তাদের অধিবেশন একই শহরে হতো, তাদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ এবং আদান প্রদান ছিল এবং তাদের দাবির এক ধরনের মিল ছিল। কিন্তু 1923 সালের বেঙ্গল প্যাক্ট, এবং বেঙ্গল প্যাক্ট মানে কিন্তু বৈষম্য বিরোধী দলিল, এবং যারা 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনের যে দাবিগুলো আপনারা চেনেন, এগুলো, এবং বলা বাহুল্য এটা কাকতালীয় যে আমরা 2024 সালে আরেক গণবিপ্লব করলাম যে বৈষম্যের বিরুদ্ধে, ঠিক 1923 সালে সিআর দাস, একজন অসাধারণ প্রাতঃস্মরণীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, তার নেতৃত্বে এরকমই একটা বৈষম্য বিরোধী দলিল কিন্তু প্রণয়ন করা হয়েছিল, যেখানে এই স্বীকৃতি ছিল যে মুসলমানরা যেহেতু শিক্ষা দীক্ষা এবং আর্থিক অগ্রগতিতে এতটা পিছিয়ে পড়েছে, অতএব তাদেরকে বিশেষ সুবিধায় অনেকগুলো চাকরি এমনভাবে সংরক্ষিত করা হোক যেন আগামী 10 বছর তারা 80% চাকরি মুসলমানরা পায়। এইরকম একটা রাজনৈতিক সিদ্ধান্তে ওই সময়ের রাজনৈতিক নেতারা আসতে পেরেছিল। এবং এই যে মুসলমানরা পিছিয়ে পড়েছে, কিন্তু একটা দেশ এবং রাষ্ট্রের অগ্রগতির জন্য একসঙ্গে একটা একই রকম সমান উন্নতির স্তরে পৌঁছতে হয়। এই যে বৈষম্যের বিরুদ্ধে এই যে রাজনৈতিক চেতনা, উদারতা এবং এই যে চিন্তা, এই চিন্তা কিন্তু 1923 সালের এই বেঙ্গল প্যাক্টে কিন্তু বাস্তবায়ন করা হয়েছিল। কিন্তু আমাদের ইতিহাসের এক ঘোর এক কালো অধ্যায়, যে ব্যারিস্টার সিআর দাস তিনি মারা গিয়েছেন এর পরের বছর, এবং এরপরে কংগ্রেস আলাদা হয়ে গেল, মুসলিম লীগ এই দাবি নিয়ে আলাদা হয়ে গেল, এবং এই বেঙ্গল প্যাক্টকে আর কেউ শ্রদ্ধা করেনি। এবং 1923 সালের বেঙ্গল প্যাক্টের এই ব্যর্থতায় কিন্তু পরবর্তীতে কংগ্রেসের একদিকে যাত্রা, মুসলিম লীগের আর একদিকে যাত্রা, এবং পরবর্তী সাম্প্রদায়িক দাঙ্গা থেকে শুরু করে আরো ভয়াবহ সব ঘটনা যেগুলো আপনারা ইতিহাসে জানেন। আবুল মনসুর আহমদ যখন যৌবনে পদার্পণ করেন তখন 1916 সালে লখনৌ চুক্তি হয়। 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার পর এই উপমহাদেশের শাসনতান্ত্রিক কাঠামো নিমিত্তে স্থানীয়দের দ্বারা প্রস্তুতকৃত এটি ছিল প্রথম গুরুত্বপূর্ণ শাসনতান্ত্রিক দলিল। 1916 সালের লখনৌ চুক্তির পরে উপমহাদেশের গুরুত্বপূর্ণ আরেকটি সাংবিধানিক দলিল ছিল বেঙ্গল প্যাক্ট, যেটা আমি আপনাদেরকে একটু আগে বলেছি। এই সব চুক্তিতে এবং পরবর্তীতে সাইমন কমিশন নামে একটা কমিশন হয়েছিল সাংবিধানিক,
মানে আবারও সেই শাসনতান্ত্রিক দলিল যে রাষ্ট্র কিভাবে চলবে। এরপরে ক্যাবিনেট মিশন নামে 1940 সালের দিকে আরেকটা মিশন এসেছে, একই কথা যে রাষ্ট্র কিভাবে চলবে। তার মানে হলো যে রাষ্ট্র কিভাবে চলবে এই নিয়ে একটা ধারাবাহিক এবং অব্যাহত একটা চর্চা, একটা কথা, একটা আলোচনা, একটা এক্সারসাইজ, একটা প্র্যাকটিস ব্রিটিশ আমলের শেষের দিকে কিন্তু, বিশেষ করে 1947 সালের আগের যে 30 বছর, এই 30 বছর কিন্তু ধারাবাহিক আলোচনা হয়েছে। 1928 সালে নেহরু রিপোর্ট আছে, আমি কয়টা বলবো, মানে সবগুলোই কিন্তু কনস্টিটিউশনাল ডকুমেন্ট। এবং এই সব কনস্টিটিউশনাল ডকুমেন্ট যদি আপনারা নিজেরা পড়তে আগ্রহী হন, আপনারা যদি একটা বইয়ে পেতে চান, তাহলে আপনারা স্বাধীনতা যুদ্ধের দলিলপত্রের প্রথম এবং দ্বিতীয় খণ্ড পড়বেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্রের প্রথম এবং দ্বিতীয় খণ্ডে আমাদের রাষ্ট্র গঠনের এই আদি দলিলগুলো সবগুলোই বেশিরভাগই অরিজিনাল কপি থেকে ছাপানো হয়েছে। এবং সেখানে দেখবেন যে ব্রিটিশ আমলেও কিন্তু আমাদের একটা শাসনতান্ত্রিক একটা কাঠামো এবং রাষ্ট্র নির্মাণের একটা প্রচেষ্টা ছিল, কিন্তু সেই প্রচেষ্টার সীমাবদ্ধতা এটাই ছিল যে ওই প্রচেষ্টার মধ্যে কলোনিয়াল রুল ছিল, বিদেশি প্রভু ছিল, ফলে ওইটা ঠিক জনগণের জন্য উপকারী বা জনগণের জন্য খুব একটা সুরক্ষামূলক ছিল না। 1947 সালের জুলাই মাসে এবার আমরা দেশ ব্রিটিশরা চলে যাবে, এখানে দুইটা ডোমিনিয়ন প্রতিষ্ঠা হবে। এই ব্রিটিশরা চলে যাওয়ার পরপরই আমরা কি শাসনতান্ত্রিক অগ্রগতি এবং আমাদের রাষ্ট্র কাঠামো কেমন হবে এটা কি ভুলে গিয়েছি? ভুলে যায়নি। সাথে সাথে এই অঞ্চলের তরুণ চিন্তকরা, এটা বারবার নিচে পড়ে যাচ্ছে, এটাকে ঠিক করার কোনো উপায় নেই। আচ্ছা, সাথে সাথে অডিও আসছে জানি, কিন্তু আমার কণ্ঠ এমন শোনা যাচ্ছে যেন আমার কণ্ঠের উপরে কেউ মানে পানি দিয়ে ভিজিয়ে দিয়েছে। অতএব এটাকে একটু মানে মচমচে রাখার জন্য এই চেষ্টা করছি। ধন্যবাদ। তো এই যে 1947 সালে আমাদের এখানকার তরুণ যে এই বিশ্ববিদ্যালয়েরই তরুণ চিন্তক এবং ছাত্ররা, আপনাদের মতো যারা ছিলেন তারাই, এবং সিনিয়র কয়েকজন যারা এই বিশ্ববিদ্যালয় থেকে এর আগে পাশ করে গিয়েছে, তারা মিলে কিন্তু গণ আজাদি লীগ, মানে লীগ শব্দ থাকলে প্লিজ দয়া করে সবকিছু আওয়ামী লীগের সাথে মিলাবেন না, ঠিক আছে? লীগ একটি ইংরেজি শব্দ, এর অর্থ দল, এটা যে কোনো দলের সাথে এটা যুক্ত হতে পারে। 1947 সালের জুলাই মাসে, ঠিক আছে, ব্রিটিশরা যাওয়ার আগের মাসে এই ঢাকায় গণ আজাদি লীগ প্রতিষ্ঠিত হয়। কামরুদ্দিন আহমেদ নামে একজন পলিটিক্যাল থিঙ্কার এবং পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট এই সংগঠনের আহ্বায়ক ছিলেন, এবং তাদের দাবিগুলো দেখেন ক্লিয়ারলি। এইসব দাবি দেখবেন 72 সালে আমরা সংবিধানেও কিন্তু আমরা অন্তর্ভুক্ত করেছি। আমি 1947 সালে দলিল থেকে পড়ছি। দেশ ও জনগণের স্বাধীনতা একই বিষয় নয়। ব্রিটিশ শক্তি চলে যাওয়ার পর দেশ স্বাধীন হয়েছে, কিন্তু জনগণের স্বাধীনতার জন্য গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হইবে। এই যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা ডেমোক্রেটিক স্টেট সিস্টেম, এই দাবি কিন্তু আমাদের হঠাৎ কোনো দাবি না, এটা কিন্তু আমাদের ব্রিটিশ আমল থেকে আমরা কিন্তু কনসিস্টেন্টলি এই দাবি করে আসছি। দ্বিতীয়, জনগণের অর্থনৈতিক মুক্তির কথা গণ আজাদি লীগ সেই 1947 সালের জুলাই মাসের সাংগঠনিক ইশতেহারে তারা স্পষ্টভাবে উল্লেখ করেছে যে জনগণের অর্থনৈতিক মুক্তি আমাদের লাভ করতে হবে। এবং এই প্রত্যেকটা দাবি, প্রত্যেকটা কথা, সাংবিধানিক মানে আকাঙ্ক্ষা কিভাবে 72 সংবিধানে আমরা অন্তর্ভুক্ত করেছি, আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। এটা বলার কারণ হলো 72 সংবিধানের নিন্দুক বেশি, প্রেমিক কম। সবাই শুধু এটাকে এক বাক্যে শুধু ফুদিয়ে উড়িয়ে দিতে চায়, ইভেন অনেকে এটাকে ডাস্টবিনেও ফেলে দিতে চায়। কিন্তু কোনো কিছু ডাস্টবিনে ছুঁড়ে ফেলার আগে আমাদের খুব সিরিয়াসলি দেখতে হবে যে 72-এ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত রাষ্ট্রে যে দলিল গঠিত হয়েছিল সেটা নিছক একটা দলীয় দলিল ছিল কিনা। অনেকে বলছে এটা একটা দলীয় দলিল ছিল, এটা খুবই ভুল ধারণা। এটা কোনো আওয়ামী দলিল ছিল না। 72-এর দলিল আমাদের একটা জাতীয় সাংবিধানিক অর্জন ছিল, এবং সেই অর্জনের মধ্যে আমাদের এই অঞ্চলের এই জনগোষ্ঠীর অতীতের কমপক্ষে 100 বছরের আন্দোলন সংগ্রাম এবং অর্জনের বিভিন্ন আদর্শ রিফ্লেক্টেড বা প্রতিফলিত হয়েছে। এটা আমি আপনাদেরকে দেখাবো। তৃতীয়ত, শিক্ষার অধিকার ও ভাষার অধিকার, এটাও আমাদের 72-এর সংবিধানে আমরা অন্তর্ভুক্ত করেছি, কিন্তু 1947 সালে এই দাবিগুলো করা হচ্ছে। ঠিক এর এক বছর পরে 1947 সালের 14 আগস্টের পর ঢাকায় গণতান্ত্রিক যুবলীগ, আগেরটা ছিল গণ আজাদি লীগ, এরপরে গণতান্ত্রিক যুবলীগ নামে, এটার সাথেও কিন্তু আওয়ামী লীগের যুবলীগের কোনো সম্পর্ক নেই, আরেকটা সংগঠন প্রতিষ্ঠিত হয়। এবং নতুন দেশে অসাম্প্রদায়িক আন্দোলন প্রতিষ্ঠার জন্য বা অসাম্প্রদায়িক রাজনীতির বিকাশের জন্য তারা কিন্তু সুস্পষ্টভাবে দলিল এবং ইশতেহার প্রণয়ন করে। 1947 সালের 2 সেপ্টেম্বর, তার মানে ব্রিটিশরা চলে যাওয়ার ঠিক পরের মাসে, গঠিত হয় তমুদ্দুন মজলিস। তাদের প্রকাশিত সেই বিখ্যাত পত্রিকায় একটা প্রবন্ধ লিখেছিলেন আবুল মনসুর আহমদ, আরো অনেকে লিখেছিলেন, আবুল হাশিম লিখেছিলেন, আরো অনেকে লিখেছিলেন। এবং আবুল মনসুর আহমদ সেই 1947 সালের 2 সেপ্টেম্বরের প্রবন্ধে স্পষ্টভাবে বলছেন, আমি কোট দিচ্ছি, বাংলা ভাষাই হইবে আমাদের রাষ্ট্রভাষা। 1947 সালে আবুল মনসুর আহমদ তার প্রবন্ধে লিখছেন, এবং আপনি 72-এর সংবিধানের 3 নম্বর অনুচ্ছেদটা পড়ে দেখেন, হুবহু এই কথাটাই আছে। 1947 সালে আবুল মনসুর আহমদ প্রবন্ধে যে বাক্যটা বলেছেন, এখানে কিন্তু কপি করা বা নকল করার প্রশ্ন না, স্পিরিটের প্রশ্ন, যে আমরা
যে চিন্তা করে আসছি রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে, সেগুলোর কোনোটাই 1972 সালে ভুলফুর হঠাৎ করে তৈরি হয়নি, কোনো দল তৈরি করেনি। 72-এর সংবিধানে যেসব আদর্শ আমরা রূপায়িত করেছিলাম এর ঐতিহাসিক অনিবার্য রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বা পটভূমি ছিল, এটাই বলার আমার উদ্দেশ্য। 1948 সালের 15 মার্চ প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের সাথে আপনারা জানেন ঐতিহাসিক একটা 8 দফা চুক্তি হয়েছিল। সেই চুক্তির মধ্যে একটা চুক্তি ছিল গ্রেপ্তারের বিরুদ্ধে, মানে যত্রতত্র যাচ্ছে তাই গ্রেপ্তারের বিরুদ্ধে আমাদের আইনি সুরক্ষা বা নিশ্চয়তা থাকতে হবে, আর একটা ছিল সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আমরা 72-এর সংবিধানে যখন সংবাদপত্রের স্বাধীনতা এবং যথেষ্ট পুলিশ কর্তৃক যখন তখন যাকে তাকে যেভাবে সেভাবে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া, অপরাধের কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া গ্রেপ্তারের বিরুদ্ধে যে আমরা যে সুরক্ষার দাবি জানিয়েছিলাম সেটা হঠাৎ করে 1971 সালে তৈরি হয়নি। সেটার পিছনে আমাদের দীর্ঘ সংগ্রাম এবং দীর্ঘ আমাদের ঐতিহ্য ছিল। ধন্যবাদ। 1950 সালে একটা মূলনীতি কমিটির রিপোর্ট করা হয়েছিল, সেখানে গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে বিভিন্ন ধারা ছিল। আমাদের এই ঢাকার ইন্টেলেকচুয়ালরা, পূর্ববঙ্গের ইন্টেলেকচুয়ালরা এটার বিরুদ্ধে কিন্তু মানে খুবই মানে কঠোর আন্দোলন কিন্তু 1950 সালে গড়ে তুলেছিল, যে গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে পাকিস্তানি কাঠামো বা পাকিস্তানি যে শাসন কাঠামো তারা বিভিন্ন ধরনের শাসনতান্ত্রিক নিয়ম আমাদের উপরে চাপিয়ে দিচ্ছিল। এর প্রতিবাদে মানে পাকিস্তানের সংবিধানে কি কি থাকবে এই নিয়ে একটা বেসিক একটা রিপোর্ট প্রকাশ হয় 1950 সালে, কিন্তু সেটা অগণতান্ত্রিক হয়। ধর্মীয় স্বাধীনতা সুরক্ষার বিধান না থাকায়, গণতন্ত্রের সুরক্ষা না থাকায়, মানুষের অধিকারের সুরক্ষা না থাকায় আমাদের পূর্ববঙ্গের মানুষ কিন্তু সেই মূলনীতি কমিটিকে মেনে নেয়নি। এর বিপরীতে ঢাকার মানুষেরা, এই পূর্ববঙ্গের ইন্টেলেকচুয়ালরা ঢাকায় তখন ডেমোক্রেটিক ফেডারেশন সংগ্রাম কমিটি নামে একটা বড় একটা ফেডারেশন গঠন করে, এবং তারা ওই পাকিস্তানের প্রস্তাবিত সাংবিধানিক বা শাসনতান্ত্রিক মূলনীতির বিরুদ্ধে একটা নতুন একটা কাঠামো তারা প্রস্তাব করে, এবং সেই কাঠামোটা প্রচার করার জন্য এবং আলোচনা করার জন্য 4 এবং 5 নভেম্বর 1950 সালে তারা ঢাকায় একটা মহাসম্মেলন আয়োজন করে। এবং সেই সম্মেলনে উত্থাপিত ডেমোক্রেটিক ফেডারেশনের যে সম্মেলনে উত্থাপিত আপনারা যে দাবিগুলো যদি দেখেন, এগুলো স্বাধীনতা যুদ্ধের দলিলপত্রে আছে। আপনারা দেখবেন যেন 72-এর সংবিধানের পূর্ব ড্রাফটিং 1950 সালে সেই ডকুমেন্ট। 1972 সালে আমরা রাষ্ট্র পরিচালনার জন্য যেসব নীতি আমরা গ্রহণ করেছি, নাগরিকদের অধিকার সুরক্ষার জন্য যেসব নীতির আমরা নিশ্চয়তা দিয়েছি, এর বেশিরভাগই 1950 সালের ডেমোক্রেটিক ফেডারেশনের সেই মহাসম্মেলনে গৃহীত যে আছে, যে ইশতেহার আছে, সেই ইশতেহারের সাথে আপনি হুবহু মিল পাবেন। সময় থাকলে আমি প্রতিটা ধরে ধরে দেখিয়ে দিতাম। জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, আপনারা জানেন 72-এর সংবিধানে 4টা মূলনীতি গ্রহণ করা হয়েছিল। সেগুলো কি কি? জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। এর মধ্যে ধর্মনিরপেক্ষতা ছাড়া জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্র এই নামে আবুল মনসুর আহমেদের আলাদা প্রবন্ধই আছে, এবং সেই প্রবন্ধ 1970 সালে তিনি লিখেছেন। ঠিক আছে, ফলে যারা বলেন যে এই নীতিগুলো 1972 সালের সংবিধানে হঠাৎ করে কারো মাথা থেকে এসেছে এবং অন্তর্ভুক্ত হয়েছে, তাদেরকে অনুরোধ করব আমাদের রাজনৈতিক ইতিহাসের বিবর্তন পাঠ করার জন্য। আবুল মনসুর আহমদ তার প্রবন্ধের এখানে ধর্মনিরপেক্ষতা আলাদাভাবে অন্তর্ভুক্ত করেননি, বিকজ ধর্মনিরপেক্ষতা বা রাজনীতিতে ধর্মের জায়গা কতটুকু হবে এই বিষয়ে তার সম্পূর্ণ আরো অসংখ্য লেখা আছে, এবং এর উপরে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা বিষয়ে মানে পলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে পাকিস্তান আমলে আবুল মনসুর আহমেদের চেয়ে আর কেউ বেশি লিখেছে বলে আমার মনে হয় না। এবং আজকে আবুল মনসুর আহমেদের আজকের এই প্রোগ্রাম উপলক্ষে ইমরান মাহফুজ একটা অসাধারণ সংগঠনের কাজ করেছে। আসলে ইমরান মাহফুজ যাই করে সব অসাধারণ কাজ করে, প্রচন্ড পরিশ্রমী তরুণ সংগঠক। বিধান, রাষ্ট্র ও গণতন্ত্র ভাবনা, এখানে আবুল মনসুর আহমেদের কয়েকটা সংবিধান সংক্রান্ত, সরাসরি এর বাইরেও সংবিধান সংক্রান্ত আবুল মনসুর আহমেদের লেখালেখি আছে, বাট এখানে সিলেক্টেড কয়েকটা বই দিয়ে একটা স্মারক গ্রন্থ প্রকাশ করা হয়েছে।